আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি অনেক দিন পর আবার ক্লাসে চলে আসলাম। বেশ কিছু রমজান মাসটা পুরাই ছিলাম এই চ্যানেলের কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। এই ত্রাণ দেওয়া, সাহায্য মানে জাকাতের টাকা পয়সা বিতরণ করা, ফেতরার টাকা পয়সা বিতরণ করা, অসহায় গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ আমার চ্যানেলের যে কার্যক্রম ফুড ফর হেল্পলেস, এই ফুড ফর হেল্পলেস এই চ্যানেলের পক্ষ থেকে আমরা পুরা রমজান মাসটা প্রতিদিন কাজ ছিল। ব্যস্ততার কারণে আমি ক্লাসও নিতে পারি নাই, সার্ভিস সেন্টারেও আমি সময় দিতে পারি নাই। তো মাঝে মধ্যে এসে বসতাম। তো আমার এখানে অনেকগুলো কাজ আছে, যেমন এই আইপিএসগুলো আপনাদেরকে আমি শিখাইছি, A to Z বানানো শিখাইছি, কিন্তু রিপেয়ার করাটা, ফল্ট ফাইন্ডিংটা শিখাই নাই। এই ট্রান্সফরমার নিজে বানানো শিখছি এবং প্রাইমারি সেকেন্ডারি বানানো শিখছি। এটা হলো 1000 VA ট্রান্সফরমার, 3 ইঞ্চি ট্রান্সফরমার, 5.25 কোরের। তো আমরা 19 নাম্বার তার দিয়ে প্রাইমারি পেঁচাইছি আর 12 নাম্বার তার দিয়ে সেকেন্ডারি পেঁচাইছি। এখন যেহেতু আমার এই ট্রান্সফরমারটা নর্মাল বোর্ডে করা, অর্থাৎ এটাকে বলা হয় বাংলা বোর্ড। বাংলা বোর্ড দিয়ে যখন করবেন, তখন এই ট্রান্সফরমারের চার্জিং ট্র্যাক দিবেন হলো, আপনি চার্জিং ট্র্যাকটা দিবেন 230-এ, 220-230। খালি শুনে রাখেন, এই ট্রান্সফরমারে যদি আপনি একটা সোকাম ইন্ডিয়ান সার্কিট ব্যবহার করেন, তাহলে এর চার্জিং ট্র্যাকটা দিবেন হলো 200 অথবা 160। আমরা এখানে এটা হলো 160, এটা হলো 200, এটা হলো 220, আর এটা হলো 240, আর এটা হলো 285 লাস্ট। তাহলে আমরা যেহেতু বাংলা বোর্ডে ব্যবহার করছি, এই জন্য 230-এ দিছি চার্জিং। 230-এ এই জন্য দিছি, চার্জ স্লো হবে, ব্যাটারি লংজিভিটি ভালো হবে। দ্রুত চার্জ, দ্রুত ব্যাটারি নষ্ট হয়। এই আইপিএসটার প্রবলেম হলো, উনি বলতেছে যে অল্প সময় ব্যাকআপ নেয়, কারেন্ট চলে গেলে 15-20 মিনিট চলে বা আধা ঘন্টা চলে সর্বোচ্চ, 1-2টা ফ্যান। তো তখন ওনাকে আমরা প্রথম প্রশ্ন করব, আপনার ব্যাটারিতে পানি ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি বলে যে পানি ঠিক আছে, তাহলে মনে মনে ধরে নেবেন আপনার আইপিএসটা চার্জিং অল্প চার্জ হওয়াতেই ফুল চার্জ হয়ে যায়। কি জন্য হয়? আপনার যে 103 ভিআর, এই যে 103 ভিআর, এই ভিআরটা চার্জিং, এই যে রিলের পাশ প্রচুর ময়লা, আমরা একটু পরিষ্কার করে নিব। এই রিলের সামনে, অর্থাৎ চার্জিং আইসির সাথে 103 ভিআর আছে। এই ভিআরটা হলো চার্জিং ভিআর। এই ভিআরের ভ্যালু চেঞ্জ হয়ে গেলে হয় চার্জ হবে না, ফুল চার্জ আর হবে না। আবার দেখা যায় যে ভ্যালু যদি কমে যায়, তো তাহলে দেখা গেল যে একটু চার্জ হয়
ফুল চার্জ হয়ে যাবে। তো যখন ব্যাটারি একটু চার্জ হয়েই ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই ব্যাটারি চার্জ না হইতেই, গরম না হইতেই ফুল চার্জ হয়ে যায়। কারেন্ট চলে গেলে অল্প সময় ব্যাকআপ দেয়। আমরা এখন করব কি, সেটটার তেমন কোনো ফল্ট নাই, যেহেতু অল্প সময় চার্জ থাকে। আমরা দেখব যে চার্জিং 1250 পর্যন্ত, অর্থাৎ 13.88 বা 13.50 উঠে কিনা। যদি না উঠে, যদি দেখা যায় যে 12.50 উঠলেই ফুল চার্জ হয়ে যায়, তাহলে এই ভিআরটা আমরা ঘোরায় দিয়ে বাড়ায় দেব। কিন্তু প্রশ্ন হলো প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু ভিআরটা ভালো থাকলেও আমরা এটা চেঞ্জ করে দেব। অবশ্যই পুরাতন আইপিএস আসলে, হাতে পড়লেই যে ফল্ট, এটার জন্য এই 103 ভিআর 103 ভিআর এটা খারাপ। কিন্তু সেটটা যেহেতু 4-5 বছর চলছে, আমরা এই ভিআরগুলো বেশিরভাগ খারাপ হয়। 103 ভিআরে একটা, এটা হলো চার্জিং। 103 ভিআর এই একটা, এটা হলো হার্টস কম বাড়া, অর্থাৎ ফ্যানের স্পিড, লাইট অর্থাৎ স্পিড কম বাড়া, অর্থাৎ বি প্লাস অ্যাডজাস্ট, যেমন 230 থেকে 240 এরকম। এই ভিআরটা খারাপ হলে ফ্যান স্লো ঘুরতে পারে। এই ভিআরটা খারাপ হলে আইপিএসের স্পিড অত্যধিক বেড়ে যেতে পারে। এটা আর এটা আছে হলো হার্টস, অর্থাৎ এটা হলো কারেন্টের যে হার্টসটা, এই হার্টসের কারণে দেখা যায় এই ভিআরটা খারাপ হলে হার্টস ভোল্টেজ অফ হয়ে যেতে পারে, কম হতে পারে। হার্টস ভোল্টেজটা কোনটা? যে ভোল্টেজটা এই যে এখানে একটা গ্রাউন্ড, এই যে 4টে তার আছে, একটা গ্রাউন্ড, একটা হার্টস, আর একটা হার্টস, আর একটা হলো ওভারলোড, আর একটা বি প্লাস, এই যে মসফেট বোর্ডে যেটা গেছে। তো আমরা এই ভিআরটা খারাপ হলে দেখবেন ফ্যান স্লো ঘুরবে, ঘুরবেই না, অথবা লাইট মানে ফ্যান খুব স্লো ঘুরবে। 220, 30 বা 240, 45 বের হওয়ার কথা আউটপুট, সেখানে বের হইতেছে 50, 60 বা 100। তখন আমরা এই ভিআরটা চেঞ্জ করে দিব। এই ভিআরটা হলো 503, এটা হলো হার্টস কন্ট্রোল, আর এটা হলো স্পিড কন্ট্রোল। আর এখানে একটা 103 ভিআর আছে, এটা হলো ওভারলোড প্রোটেক্টর। আমি সাধারণত ওভারলোডের এই আইসিটা ব্যবহার করি না এই জন্য এই ওভারলোড আইসি দিয়ে হাজারো সমস্যার সৃষ্টি হয়। আমরা কিছু ফল্ট ফাইন্ডিং সম্পর্কে আলোচনা করব। সেটা হলো, ধরুন একজন বলতেছে আমার কারেন্ট আছে, তারপরেও আইপিএস অন হয়। এটা হলো আইপিএসের একটা কমন প্রবলেম। আবার বলতেছে কারেন্ট চলে গেছে কিন্তু আইপিএস অন হয় না। এটা হলো দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হলো কারেন্ট আছে, চার্জিংয়েও লাইট জ্বলতেছে কিন্তু ব্যাটারি চার্জ হয় না। এটা হলো চতুর্থ সমস্যা। আইপিএসের এই সমস্যাগুলি মেন। এখন আসেন, কারেন্ট থাকতেই আইপিএস অটোমেটিক অন হয়ে যায়। এরকম যদি হয় তাহলে এই সার্কিট কখন কারেন্ট আছে কখন নাই এটা বোঝার মতো শক্তি তার নাই, অর্থাৎ সিস্টেম ভালোভাবে ওয়ার্ক করতে পারতেছে না। একটা সমস্যার কারণে সিস্টেম ওয়ার্ক করে না, সেটা হলো এই যে এখানে 12 ভোল্টের একটা রেগুলেটর ব্যবহার করা হয়েছে। এই দেখেন, এই যে এটা 12 ভোল্টের রেগুলেটর। এই রেগুলেটরটা
খারাপ হইলে দেখা গেল 12 ভোল্ট না বের হয়ে কম বের হচ্ছে, এটা খারাপ হলেও এই সমস্যাটা হবে। ট্রান্সফরমার খারাপ হলে চার্জিংই অনই হবে না। তো এই রেগুলেটর খারাপ হলে কারেন্ট থাকতেই চার্জিংয়ে চলে যাবে, আইপিএস কারেন্ট থাকতেই আইপিএসে চলে যাবে, এই সমস্যাগুলো হবে। শুধু এই বোর্ডে না, যে কোনো বোর্ডে কারেন্ট থাকতেই যদি আইপিএস মোডে চলে যায়, তাহলে দেখবেন ওই সার্কিটের পাওয়ার সাপ্লাই, মেন সাপ্লাইটা চেক করবেন। রেগুলেটর থাকলে রেগুলেটর চেক করবেন, ট্রান্সফরমার থাকলে ট্রান্সফরমার চেক করবেন, এগুলা। আবার আইপিএস কারেন্ট চলে গেছে, আইপিএসের সুইচ দেওয়া আছে, বাকি অন হচ্ছে না, এই ক্ষেত্রে আপনি সুইচটা চেক করবেন, সুইচ খারাপ হয় বেশি এগুলা। আচ্ছা, এখন আইপিএস কারেন্ট চলে গেছে, আইপিএসও অন আছে, বাকি আউটপুট বের হচ্ছে না। আপনি প্রথমেই দেখবেন আগে এই হিটসিংয়ের দুটো নাট খুলে দিবেন, এই হিটসিংয়ের দুটো স্ক্রু খুলে দিবেন, খুলে দিয়ে ট্রান্সফরমারের এই দুটো পিন ওপেন করে রেখে এখন আপনি ব্যাটারি লাইন দেন। দেওয়ার পরে আমরা পূর্বে শিখে আসছি মসফেটের যে 22 ওহমস রেজিস্টর, এই 22 ওহমস রেজিস্টরের দুই মাথায় 4 ভোল্ট, 4.5 ভোল্ট বা 5 ভোল্ট আছে কিনা। এমনিরাও 5 ভোল্ট বা 4.5 ভোল্ট থাকবে, 3.5 থেকে 5 ভোল্ট পর্যন্ত। এই মিরাও 3.5 থেকে 5 ভোল্ট পর্যন্ত আছে কিনা। যদি না থাকে তাহলে আউটপুট পুরা বের হবে না। এটার জন্য দায়ীকে, যেহেতু অল্প বের হচ্ছে, এটার জন্য দায়ী হলো 503 ভিআর, এই হার্টস ভিআর, তারপরে স্পিড ভিআর, এই দুই ভিআরটাই বি প্লাস অ্যাডজাস্ট ভিআর, যেটা এই দুই ভিআরটাই চেঞ্জ করে দিবেন। আমি সবাইকে একটা জিনিস বলবো, যখন পুরাতন সেট হাতে পাবেন তখন 103 ভিআর, 203 ভিআর, 503 ভিআর এগুলো চেঞ্জ করে দিবেন। একটা ভিআরের দাম 5 টাকা। আমি কেন সার্ভিস খারাপ করব? এই ভিআর কটা চেঞ্জ করে দিলে আবার 4-5 বছর চলবে এই সেটটা। এই ভিআর একটা নতুন লাগাই দিলেন, চার্জিং প্রবলেম ছিল, সলভ হয়ে গেছে, দিয়ে দিচ্ছেন। 2 দিন পরেই আর একটা ভিআর যখন ছেড়ে দিবে, হয় স্পিড কমে যাবে, না হলে স্পিড বেড়ে যাবে। আবার এই ভিআরটা যদি খারাপ হয়, দেখা গেল চলবেই না। তো এই যে সমস্যাগুলো, এগুলো আপনারা আগেই ভিআরগুলো চেঞ্জ করে দিবেন। এটা হলো সার্ভিসের মানে ভালো দিকটা। এখন আসেন আইপিএস, নো পাওয়ার, কোনো পাওয়ার নাই, দেখা গেল লাইটও জ্বলে না, কোনো কিছু জ্বলে না। প্রথমে ফিউজ চেক করলেন, ফিউজ ঠিক আছে, তারপরে এই সার্কিট চললে এই লাইটগুলো জ্বলবে। সার্কিটের সাপ্লাইকে দিতেছে এই ছোটো ট্রান্সফরমারে 18 ভোল্ট সাপ্লাই কাতে ঢুকতেছে, এই রেগুলেটরে ঢুকতেছে। 18 ভোল্ট ঢোকার পর 12 ভোল্ট বের করে দিচ্ছে, 12 ভোল্ট দিয়ে এই সার্কিট চলতেছে। এই সার্কিট যখন চলবে তখন রিলে অন হবে, অফ হবে, অন হবে। কারেন্ট থাকলে অন হবে, কারেন্ট চলে গেলে আবার অফ হবে। অর্থাৎ রিলে দুইভাবে কাজ করে, আমরা পূর্বে শিখে আসছি, রিলের ক্লাসটাও শিখে আসছি। রিলে ভালো অবস্থায় সুইচ অন হয়ে থাকে, কারেন্ট থাকা অবস্থায় সুইচ অন হয়ে থাকে, আর কারেন্ট অফ অবস্থায় সুইচ অফ হয়ে থাকে কিন্তু আরেকটার কন্ট্যাক্ট দেয়। অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় এক লাইন কন্ট্যাক্ট দেয়, কারেন্ট অফ অবস্থায় আরেক লাইন কন্ট্যাক্ট দেয়। এই রিলে এই দুটোই কাজ। অর্থাৎ কমন থেকে লেফটে একবার কানেকশন দিবে কারেন্ট থাকা অবস্থায়, কমন থেকে রাইটে আবার কানেকশন দিবে কারেন্ট অফ থাকা অবস্থায়। আচ্ছা, গেল। তাহলে কারেন্ট আছে, তারপরেও আমার রেগুলেটরও ভালো আছে,
তারপরেও কারেন্ট থাকা অবস্থায় আইপিএস মোডে যায় না, আইপিএস মোডে থেকে এসি মোডে আসে না, তখন আমি রিলেগুলো যদি আপনি সন্দেহ লাগে চেঞ্জ করবেন। বিশেষ করে এই প্রথমটা হলো এসি চেঞ্জ, অর্থাৎ মেন লাইন থেকে আইপিএস মোডে, আইপিএস থেকে মেন লাইন মোডে প্রথমটা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টার বেশি কাজ নাই, অর্থাৎ আইপিএস মোডে যখন চলবে তখন এই দ্বিতীয়টা ক্যাপাসিটর কানেকশন করে দিবে, এই ক্যাপাসিটরের কানেকশনটা করে দেয়। আচ্ছা, তৃতীয়টার কি কাজ? কারেন্ট থাকা অবস্থায় আর শুধু কাজ, কারেন্ট থাকা অবস্থায় ট্রান্সফরমারে চার্জিং অন করে দিবে, এই চার্জিং অন করে দিবে, তখন চার্জ হতে থাকবে। কারেন্ট যখন চলে যাবে তখন এই দুটার কোনো কাজ নাই, শুধু এটার কাজ আর এটার কাজ, মেনলি হলো এটার কাজ, আর এটা খালি আইপিএস মোড থেকে ক্যাপাসিটরে কানেকশন করে দিবে। এখন ক্যাপাসিটর খারাপ হলে কি হবে, আর না লাগাইলেই কি হবে? ক্যাপাসিটরের কাজ হলো কি, আমরা পূর্বে শিখে আসছি, ফিল্টার করা, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট হোক আর ডিসি কারেন্ট হোক, এটাকে ফিল্টার করবে, শ্রুতিমধুর করবে। এই কানেকশনটা, ক্যাপাসিটর কানেকশন না লাগাইলে ফ্যান থেকে একটা চিচি সাউন্ড হবে, আর ক্যাপাসিটরটা লাগাইলে চিচি সাউন্ডটা কম হবে। বাট ক্যাপাসিটর থাকা অবস্থায় ব্যাকআপ টাইমটা একটু কম দেয়, অর্থাৎ ভোল্টেজটা একটু বেশি খায়। তো এই জন্য তারপরেও আমরা ক্যাপাসিটরটা লাগাই দিব, কারণ নয়েজ সাউন্ড আসবে। আচ্ছা, আর এই সার্কিটে আর একটা জিনিস ফল্ট হয়, সেটা হলো যখন আমাদের কুলিং ফ্যান, যদি এই ট্রানজিস্টর থেকে কুলিং ফ্যান দেন, তাহলে এই ট্রানজিস্টরটা বেশি খারাপ হয়, এই ট্রানজিস্টরটা বেশি খারাপ হয়। যদি কুলিং ফ্যান আপনি ট্রানজিস্টর থেকে না দেন, তাহলে কুলিং ফ্যানের এটা দিলেন ডাইরেক্ট, আর একটা দিলেন হলো এই ডায়োড হয়ে, এই যে দেখেন এখানে আমরা একটা ডায়োডের পজিটিভটা দিছি ওইদিকে, নেগেটিভ থেকে আমরা নেগেটিভ নিছি। তাহলে এখানে যখন অল্টারনেটিভ কারেন্ট চার্জিং যখন হবে, তখন একটা অল্টারনেটিভ কারেন্ট আসবে, এই কারেন্টটা মাইনাস ডিসি হয়ে ফ্যানে আসবে, তাহলে আর ফ্যান কখনো নষ্ট হবে না, এতে ফ্যান লাস্টিং করে বেশি। আমরা এখানে আর দেই নেই, এখান থেকে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এরকম সেম প্রবলেম, এই প্রবলেমগুলি বেশি হয় আইপিএসের। তো হলো প্রবলেম, কোনো কারণে হার্টস একটা মিস করছে, আর একটা উঠে গেছে। এই যে এখানে 4টে ট্রানজিস্টর আছে, এই 4টে ট্রানজিস্টর দিয়ে হার্টস করছে, হার্টস আউটপুট করছে। যদি একটা ট্রানজিস্টর খারাপ হয় বা দুটা খারাপ হয়, একটা হার্টস মিস করলে এক সাইডের মসফেট ফেটে যাবে, আর এক সাইডের হার্টস মিস করলে আর এক সাইডের মসফেট ফেটে যাবে। এই জন্য আমরা মসফেট চেঞ্জ করে সরাসরি এটা কানেকশন দিব না, মসফেট চেঞ্জ করে দুই সাইডে হার্টস মেপে নিব। আমি সবসময় বলি, দুই সাইডে হার্টস মেপে নেওয়ার পর আমরা মসফেট কানেকশন আইপিএস কানেকশন লাগাবো। এটা এই দুটো তার লাগাইয়া আমরা লাইন দেব। কারণ সেটটা একটু পরিষ্কার করে নেই। দেখেন ক্যাপাসিটরটা একদম গলে গেছে, এই যে নষ্ট হয়ে গেছে। তারপরেও আইপিএসটা রানিং আছে, কারণ এটা শর্ট হয়নি, ডিসকানেক্ট হয়ে গেছে, যার ফলে ইয়ে হয়নি। তো যাই হোক, আমরা ক্যাপাসিটর খালি চেঞ্জ করে দেব না, আমরা সাথে এই ভিআরগুলোও চেঞ্জ করে দেব। কি কারণে? সেটটা ভালো সার্ভিস যাতে পায়, এই কনজিউমারটা যাতে আমাদের কথা স্মরণ রাখে। তো আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমরা আরেকটা আইপিএস এখানে টেস্টে দিয়ে রাখছি, ওটা ফুল চার্জ হতো না।
এখানে দেখেন এই আইপিএসটা ফুল চার্জ হতো না, তো আমরা 103 ভিআর এটা চেঞ্জ করে দিছি। এখন চার্জ হচ্ছে। এটা ওই ফুল চার্জ না হওয়ার কারণে ব্যাটারিটা দীর্ঘক্ষণ চার্জ হতো, ব্যাটারি পানি শুকায় যেত বা ঘন ঘন পানি দেওয়া লাগতো। আবার দেখা যায় যে তার প্রশ্ন হলো যে এইরকম সবসময় চার্জিং অন হয়েই থাকে, ফুল চার্জের এই সবুজ বাতিটা জ্বলে না। তো তখন আমরা দেখব হলো চার্জিং যে ভিআর আছে এই ভিআরটা কাজ করতেছে কিনা। যদি দেখা যায় যে কমায় দিলে ফুল চার্জ হচ্ছে, তাহলে আমরা ভিআরটা চেঞ্জ করে দিব। আর যদি কমাইলেও যদি ফুল চার্জ না হয়, সেই ক্ষেত্রেও আমরা ভিআরটা চেঞ্জ করে দেব। ভিআর চেঞ্জ করে দেওয়ার পর তাতেও যদি ফুল চার্জ না হয়, তাহলে প্রথমে আমরা এই ক্যাপাসিটরটা 122 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট এই ক্যাপাসিটরটা চেঞ্জ করব। ওই ক্যাপাসিটরটা চেঞ্জ করলে আপনি ওই চার্জিংয়ের যে রেফারেন্স ভোল্টেজ ফিল্টার, এটা যখন কমে যাবে তখন চার্জিং আইসি ফুল চার্জ এইটা মানে শো করে না বা ফুল চার্জ পর্যন্ত সে যেতে পারে না। এই জন্য ওই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিতে হয়। এই বড়টা কিন্তু হলো এই রেগুলেটরের ফিল্টার, এই ছোটোটা হলো অন্য সাপ্লাইয়ের ফিল্টার, আর এই যে 22 মাইক্রোফ্যারাড ছোট, এটা হলো চার্জিং আইসির ইমিশন ভোল্টেজ ফিল্টার। এটা মিস করলে চার্জিং হয় না, ফুল চার্জ হয় না। এটি ছিল এটার প্রবলেম। তো তারপরেও আমরা কি করব, এই আইপিএসটার বয়স বেশি না, অল্প দিন, কত 2-3 বছর। এই জন্য ভিআর আমরা একটাই চেঞ্জ করে দিছি, আরগুলা ভালো আছে। এর আগে যে ক্লাসগুলো গেছে এই ক্লাসগুলো রিপিট আবার আসবে, যেমন সাধারণ টিপি আসবে, এলইডি টিপি আসবে, আর আমাদের আইপিএস নর্মালটা গেছে, সোকাম গেছে, তারপরে নাতাশা গেছে। এরপরে আসতেছে হলো ডিএসপি। আমি তো সাধারণত যেহেতু নতুন শিক্ষার্থী, তাদেরকে একটু তৈরি করে দেখাইলে তাদের জন্য ভালো হয়। এই যে আমরা ডিএসপি বোর্ড তৈরি করব, এই বোর্ডগুলো কিনতে পাওয়া যায়, তো মার্কেটে কিনতে পাওয়া যায়, স্টেডিয়ামে কিনতে পাবেন। আপনি এই বোর্ডের সব পার্টসগুলো আপনারা নিয়ে নিজেরাই মানে তৈরি করবেন। তাহলে যেমন এই সার্কিটটা আপনি যদি পুরো বোর্ডটা কমপ্লিট কিনেন, হয়তো দেখা গেল 3000-3500 টাকা লাগলো, কিন্তু আপনি যখন নিজে হাতে করবেন তখন দেখা যাবে প্রায় অর্ধেক টাকাই হয়ে যাবে। এই জন্য নিজে হাতে করবেন। আমি স্পেসিফিক দামটা এই জন্য বলি না, কারণ এমনি তো অনেকেই কমেন্ট করে অনেক কথাই বলে যে ইউটিউব আপনার নিজস্ব সম্পত্তি না, আপনি যেভাবে ক্লাস করান এইভাবে ক্লাস করানো ঠিক না, সব জিনিসের একটা সিক্রেট ব্যাপার আছে। তা আমি বলি যে ভাই, আমার কোনো সিক্রেট ব্যাপার নাই, আমি কাউকে প্রাইভেট পড়াবো না, প্রাইভেটের মতোই আমার ক্লাস, এবং আমার উদ্দেশ্যই হলো বেকার সমস্যা দূর করা। আমার একটা চ্যানেল শুধুই কাজ করে বেকার মানুষদের, অসহায় মানুষদের
গরিব দুঃখী মানুষদের সাহায্যার্থে আমার ওই চ্যানেলটা পুরাদমে কাজ করে। ওই চ্যানেলটা আপনারা দেখেন, ফুড ফর হেল্পলেস চ্যানেলটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর ওই চ্যানেলের ধারণা থেকেই আমার এই চ্যানেলটা চালু করা, যে এই চ্যানেল থেকে যদি মানুষ উপকৃত হয় তাহলে এটা আমার জন্য একটা সদকা জারিয়া। আর আবারও আপনাদের একটা কথা বলি, সেটা হলো কেউ ডাউনলোড করে ভিডিওগুলো দেখবেন না। ভিডিওগুলো যখন দেখবেন তখন ইউটিউব থেকেই দেখার চেষ্টা করবেন, তো তাহলে আমাদেরও একটু উপকার হবে। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।